হ্যাঁ, যা হতো মানে আমি ধর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, কিন্তু আমাদের সময় ওখানে তুমি যে ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়াশোনা করো না কেন আলটিমেটলি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ফোর্থ ইয়ারে আমরা সব জলাঞ্জলি দিয়ে আমি দেখলাম যে আমরা তো আর অত কম্পিউটার সায়েন্স পড়িনি, তখন আমরা গাঁকিয়ে ডেটা স্ট্রাকচার এইসব পড়তে শুরু করলাম। ভাঁড় মেয়ে যায় সবাই নিয়েও ফাইনাল ইয়ারে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এইসব পড়ায়, তখন আমি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম সি প্লাস প্লাস এইসব জাভা এইসব পড়তে শুরু করলাম। তো যথারীতি ক্যাম্পাসিং হয়। এবার আমাদের সময় এমন হলো যে যেহেতু অনেক ছেলে, 1% 1 জব করে দেওয়া হয়েছিল। একবার আগে কি হতো, এক একজন আমাদের যাদবপুরে ফার্স্ট প্রেফারেন্স আসতো সব কোম্পানিরা, 3-4টে চাকরি নিত, একটাতেই সে জয়েন করবে, বাকি 3টে চাকরি নষ্ট হতো। আমাদের ওখানে কি হলো, একটা চাকরি পেয়ে গেলে তুমি আর যাবে না। আমাদের 120 জনের মধ্যে আমার ধারণা মাত্র 10 কি 12 জন হার্ড করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেছিল। হ্যাঁ, বাকি ধর 100 জন মধ্যে কিছু লোক গেট দিয়েছে, গেট দিয়ে মাস্টার্সের দিকে গেছে, সেও কম, হয়তো 10-12 জন। প্লাস আমার এক বন্ধু বালার্কো, সে এখন ইম্পিরিয়াল কলেজে আছে, বালার্কো চাকরি বাকরি করেনি, ও ডাইরেক্টলি হায়ার স্টাডিজে গেছে। বাকি ধর 90-190-এর কাছাকাছি লোক সফটওয়্যার। তো আমিও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে চাকরি শুরু করেছি। তো আমি তখন আমরা টিসিএসে বসিও নি, কারণ টিসিএসে বসে যদি আমরা পেয়ে যাই, আমি বসেছিলাম। এবার আমরা ভাই ভাই গিয়ে আমাদের যে কোশ্চেন জিজ্ঞেস করা হলো, বলো ভাই বাবল শট কি করে করে। জানি বাবল শট কি করে করে, কিন্তু আমরা করলাম না, আচ্ছা, আমাদের ক্যান্সেল করে দিল। মানে তোমরা চাওনি আমরা জব করবে চাইনি। বলে? যাই হ্যাঁ, হোক, আমি হ্যাঁ। ওখানে ইন্টেরাতে চাকরি পেলাম। আচ্ছা, তো ইন্টেরাতে আমি 6 মাস মতো নয়ডায় ছিলাম আচ্ছা। ফার্স্ট পোস্টিং। তারপর আমি ইন্টেরা কলকাতা একটা অফিস অ্যাকোয়ার্ড করে, তো আমি তারপর এখানে চলে এলাম তখন। তো মানে বেশ ভালো কাজ ছিল। তো মানে সফটওয়্যারেরই কাজ ছিল? সফটওয়্যার কাজ, জাভা জাভা কোডিং। এবার দু বছর আমি 2 লক্ষ লাইন জাভা কোডিং লিখেছি। করে আমি ভাবলাম আমি কেন জাভা কোডিং করছি, আমি নট এ গুড কম্পিউটার সায়েন্টিস্ট। এবার ধর তখন পাস করার পর 2000, তখন 2000 সাল, মানে 25 বছর 26 বছর আগে, 26 বছর আগে আমার তখন প্যাকেজ ছিল অ্যারাউন্ড 5 lakhs। সো দ্যাট ওয়াজ এ হিউজ ভেরি গুড। অ্যামাউন্ট, হ্যাঁ, হিউজ অ্যামাউন্ট। ঠিক। তো ইট ওয়াজ এ ইজি লাইফ, বাড়ির কাছেই তো, কোনো আর নয়। বাট আমার মনের মধ্যে একটা খচখচ হচ্ছে যে এটা তো আমার ফিল্ড নয়, আমি যেটা নিয়ে পড়াশোনা করলাম সেটা নিয়ে তো কোনো আমার এফেক্টিভনেস হচ্ছে না। আমি ব্যাড কম্পিউটার সায়েন্টিস্ট, কিন্তু 4 বছর তাহলে ওটা নিয়ে পড়িনি, কিন্তু তাহলে কী করবো এখন। এখন ধর তখন আমাদের কত বয়স, 22-23 বছর বয়স। যার জন্য 2 বছর বাদে আমি দেখলাম যে না, আমার বেটার ইফ আই গো ফর হায়ার স্টাডিজ। তাই জন্য কিন্তু তখন ইন্ডিয়ার মানে এই ডিসিশনটা তাহলে আগে ছিল না, তখন আগে ছিল গিয়ে না। দাঁড়ালো যে হায়ার স্টাডিজ করবে? না, কারণ চাকরি করার পরেই মনে হলো যে ভালো আমি লাগছে না? আমি ভেতর ভেতর একটু ডিসস্যাটিসফাইড হয়ে যাচ্ছিলাম। আচ্ছা। যদিও পয়সা কড়ি সব দিক থেকে নাইস, মানে ওটা থেকে বেরোনোটা ভেরি ডিফিকাল্ট ছিল আমার সেটাই। পক্ষে। এবার তো আই ট্রাইড। এবার প্রথম বছর মানে যাই হোক বিভিন্ন কারণে আই গট সিলেক্টেড ইনটু অক্সফোর্ড। বাট যা হয় আমাদের দেশের মানে স্কলারশিপ সিলেকশন কমিটি অন ফাইনাল রাউন্ড, বাট ইন্টারভিউ হয়েছিল দিল্লিতে, যার জন্য দিল্লির বাইরের লোকেদের পক্ষে ফাইনাল রাউন্ড স্কলারশিপ অতিক্রম করা ডিফিকাল্ট। ও, এটা এটা আমার সচক্ষে দেখা। মানে যাই হোক, সেগুলো সব আঞ্চলিকতার ব্যাপার। তুমি অক্সফোর্ডে কিসের জন্য সিলেক্ট হয়েছিলে? এমএস করার জন্য? মাস্টার্স, মাস্টার্স। ইলেকট্রিক্যালে? হুম। তো কিন্তু এবং তার 3টে স্কলারশিপেরও ফাইনাল রাউন্ড। তো ডিগ্রি মানে অ্যাডমিশন তো ছিলই, কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ হ্যান ত্যান ছিল। বাট টোটাল 10টা দেওয়া হয়। তো সেটা 2003-এর ঘটনা আমি বলছি, সরি 2001-এ। 2000 আমি জয়েন করি 2001-এ। তো 2001-এ আমার 4টে স্কলারশিপ ইন্টারভিউ, 3টে স্কলারশিপ ইন্টারভিউ ফাইনাল রাউন্ড ক্যান্সেল হলো, যেটা হওয়ার কোনো কারণ নেই। তার একমাত্র কারণ দিল্লির বাইরের লোকাল। তো পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে দেখেছিলাম যে 80-90% দিল্লি থেকেই সিলেক্টেড হয়। মানে তুমি এটা কি চাকরি করতে করতেই চাকরি পরীক্ষার জন্য করতে করতে, প্রিপারেশন করো এবং দাও? হুম হুম, আর এদের কি কোনো দাঁড়াও। ইন্টারভিউ প্রসেস ছিল? হ্যাঁ, ফাইনাল রাউন্ড না, মানে এটা তুমি স্কলারশিপ স্কলারশিপ। বলছো, তার আগে তুমি না যে না সিলেক্টেড হলে মানে দ্যাট ইজ ডিসাইডেড ইন অক্সফোর্ড। সেটা কি হিসেবে তুমি জাস্ট অ্যাপ্লাই করেছিলে? হ্যাঁ, মানে আমার ব্যাচেলার্স ডিগ্রি প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ধর প্রফিসিয়েন্সি কোনো টফেল। টেস্ট হয়েছিল? টোয়েফেল হ্যাঁ, ছিল? আচ্ছা। টফেল, আমি আইএল টেস্ট দিয়েছিলাম। আইএলটিএস, হ্যাঁ। তো এগুলোর বেসিসে ওরা তোমাকে সিলেক্ট করেছিল, সিলেক্ট তারপরে করেছিল। তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই হ্যাঁ, করো। ন্যাচারালি। কিন্তু স্কলারশিপটা অ্যাকসেপ্টেড হয় না? স্কলারশিপটা ফাইনাল রাউন্ড ওরা দিল্লিতে সিলেক্ট করে, দিল না তোমাকে? সেটা বাইরে। তো নেক্সট ইয়ার আমি দেখলাম এখন আর অ্যাপ্লাই করে লাভ নেই, কারণ আমি যদি দিল্লিতে না থাকি তা হবে না। তো আমি যখন স্কলারশিপে ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার সাথে একটা বিহারের ছেলের পরিচয় হয়েছিল।
সে ডেন্টিস্ট্রি নিয়ে পড়তে চায়, সে ওখানে 2 বছর ধরে রয়েছে দিল্লিতে, ওই যে লোকাল অ্যাড্রেস দেখাবার জন্য, এরকম পরিস্থিতি। আচ্ছা। তো যাই হোক, সেসব বাদ দিলাম। পরবর্তী সেকেন্ড ইয়ার আমি জার্মানিতে অ্যাপ্লাই করি। তো আমি ইউএসের দিকে অ্যাপ্লাই করিনি, কারণ বিভিন্ন কারণে। তো জার্মানিতে অ্যাপ্লাই করলাম আমি, সেটা আমি সিলেক্টেড, ওখানে অ্যাডমিশন পেয়ে গেলাম। আর জার্মানির যে মাস্টার স্কলারশিপটা ছিল সেটা একটা ডুয়েল ডিগ্রি ছিল, জার্মানি আর ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি, বোল্টন ইউনিভার্সিটির সাথে জয়েন্ট করে করানো হতো। তো কিছু লোক ইংল্যান্ড থেকে জার্মানিতে পড়তো, কিছু লোক জার্মানি থেকে ইংল্যান্ডে পড়তো। আর জার্মানির যে স্কলারশিপটা, ইংল্যান্ডের স্কলারশিপের তো হাল আমি বুঝে গেলাম কি। জার্মানির স্কলারশিপটা তখনও পর্যন্ত সিলেক্টেড হতো জার্মানি থেকে। ইফ ইউ গেট অ্যাডমিশন, দে উইল ডিসাইড। এবং সেটা জার্মানিতে সিলেকশন, ফাইনাল সিলেকশন হওয়ার ফলে আমি ওখান থেকে ফুল স্কলারশিপ সিলেক্টেড হয়ে গেলাম আচ্ছা, এটা মাস্টার্সের জন্য। মাস্টার্সের জন্য। তো আমি 2002-তে জার্মানি গেলাম মাস্টার্সের জন্য। তো এটা ইলেকট্রনিক সিস্টেমস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। তো ইলেকট্রনিক সিস্টেমসের হাফ জার্মানির প্রফেসররা পড়াতো, আর হাফ ইউকের প্রফেসররা পড়াতো, এবং তারা জার্মানিতে আসতো। আমি একবার গেছি ইউকেতে অ্যাজ এন এক্সচেঞ্জ, সো ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপোজার, এবং ইটস এ বিগ ডিফারেন্স ফ্রম ইন্ডিয়া, হাউ দে টিচ। না, আমরা আসবো এই ডিফারেন্সগুলোতে, জাস্ট তোমার জার্নিটা কমপ্লিট করে। হ্যাঁ, এবার ওখানে আমি ধর 1 and 3 সেমিস্টার্স কোর্স, তো সেটা আমি পাস ওখানে করার পর তখন ওখানে একজন প্রফেসর, তিনি স্যাবাটিক্যালে ছিলেন। স্যাবাটিক্যাল হচ্ছে মানে প্রফেসররা আফটার 5 ইয়ার্স দে ক্যান টেক এ লিভ ফর 1 ইয়ার, তারা অন্য ইউনিভার্সিটিতে গিয়ে যাতে এক্সচেঞ্জটা হয়। যেরকম সাউথ আফ্রিকার এক প্রফেসর তখন ওখানে এক্সচেঞ্জে এসেছিলেন। তো আমি ওনার সাথে মাস্টার্স প্রজেক্টে কাজ করছিলাম। ফলে পরবর্তীকালে আমার পিএইচডি করার কোনো অতটা টেনাসিটি ছিল না, কিন্তু ওনার যেহেতু ভালো প্রজেক্ট ছিল এবং সেটা সাউথ আফ্রিকার ন্যাশনাল ইউটিলিটি ফিল্ড ওয়ার্ক সেই হিসাবে, তো আমি ওটা ওখানে 2003-তে কমপ্লিট করার পর আমি সাউথ আফ্রিকায় জয়েন করি পিএইচডি। আচ্ছা, তো দে ফান্ডেড অল মাই স্টাডিজ। তাহলে পিএইচডিটা কি সাউথ আফ্রিকাতে হয়? পিএইচডিতে সাউথ আফ্রিকার প্রিটোরিয়াতে। আচ্ছা, আর আমি সাউথ আফ্রিকার ন্যাশনাল ইউটিলিটি, পাওয়ার ইউটিলিটির সঙ্গে কাজ করেছি, ফলে আই গট রিয়েলি এক্সপোজ টু লট অফ বিগ টেকনোলজিস। আচ্ছা। এবার ওখানে আমার পিএইচডিটা কমপ্লিট হয় ধর 2006, 3 ইয়ার্স। অনেক তাড়াতাড়ি হলো পিএইচডি এর মতো। হ্যাঁ, তার কারণ পিএইচডিতে কি হয়, 1 বছর তোর প্রবলেম খুঁজতেই বেরিয়ে যায়। নাও শুরু থেকে আমার প্রবলেম ওয়াজ ডিসাইডেড, যে পাওয়ার সিস্টেমস ডিস্টারবেন্স অ্যানালিসিস, সেই হিসেবে তখন থেকে আমি মানে ডিসাইডেড যে আমাদের যে ওয়ার্ল্ডটা ইজ বেসিক্যালি রানিং অন ইলেকট্রিক্যাল পাওয়ার। তুই যদি ইলেকট্রিক্যাল পাওয়ার সকেট বন্ধ করে দিস, সব কিছু স্টপ এখন। সো উই হ্যাভ টু কিপ ইট রানিং। এবার এর যদি প্রবলেম হয় তাহলে কি হয় না। সো দ্যাট ওয়াজ মাই স্পেশালাইজেশন, যে পাওয়ার সিস্টেমসে কোনো ডিস্টারবেন্স হলে হাউ উই ক্যান অটোমেটাইজ। তো সেটা কি কিছু প্রোডাকশনে গেছিল নাকি শুধুমাত্র আপাতত থিওরিটিক্যালি ওটা সীমাবদ্ধ হচ্ছে? কমপ্লিটলি পাওয়ার সিস্টেমস কোথায় থিওরিটিক্যাল, না, মানে তুমি যেটা বললে অল্টারনেট যদি হয়, এবার সেগুলো সবসময় কি হয়, সেটা অতটা যেহেতু সেফটি ক্রিটিক্যাল ফিল্ড, পিপল ট্রাই, কিন্তু পাওয়ার ইউটিলিটি গুলোর অতটা স্বাধীনতা থাকে না। তাদের তো মেন এমটা রিসার্চ করার নয়, তাদের মেন এমটা হচ্ছে পাওয়ারটা ডেলিভারি করা। কিন্তু সে যদি একটা নতুন কোনো অ্যালগরিদম বা সিস্টেম তোর ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা যায় ব্ল্যাক আউট হয়ে গেল, তাহলে তো মুশকিল। তো যাই হোক, সেই কারণেই 2006-এর পর ওরা চেয়েছিল যাতে আমি ওখানে জয়েন করি। আমি দেখলাম পাওয়ার ডিলতে গেলে ইটস নট রিসার্চ ওরিয়েন্টেড, এটা ফিল্ড ড্রিভেন। যদিও অনেক প্রবলেম আছে, বাট ওদের অতটা স্বাধীনতা নেই সেই প্রবলেমগুলোকে ডিল করা। তা আমি দেখলাম যারা পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, সেই রিসার্চ সেন্টারে যাওয়া উচিত। তো আই অ্যাপ্লাইড টু এবিবি। এবিবি হচ্ছে এশিয়া ব্রাহ্মণবাড়ি, ওয়ান অফ দি টপ পাওয়ার কোম্পানি, 100 ইয়ার্স ওল্ড, 40 বিলিয়ন। আরে তখন কি তুমি ইন্ডিয়া ফিরে আসো নাকি? না, আমি ওখান ইন্ডিয়া তারপর হওয়ার পরে আমি ফিরে এসেছিলাম, আর আমি ওখান থেকে অ্যাপ্লাই করেছিলাম, মানে সাউথ আফ্রিকা থেকে। ওকে। তো আই গট সিলেক্টেড ইন সুইজারল্যান্ড রিসার্চ সেন্টার, যেটা এবিবি। সো সুইজারল্যান্ড রিসার্চ সেন্টারটা ইজ লাইক 70 ইয়ার্স, ভেরি ওয়েল এস্টাবলিশড। মানে ওখান থেকে অনেক তো বড় বড় ইনভেনশন হয়েছে। নোটেবল হচ্ছে এলসিডি প্যানেল আছে, যেগুলো সব কিছুতে ইউজ হয়। তো এলসিডি প্যানেলটা ওয়াজ এ আইডিয়া ইন 1970s। এবিবি তখন ওটাকে বলা হতো বিবিসি, ব্রাউন ব্রোভারি কর্পোরেশন। এবিবি হচ্ছে দুটো কোম্পানির মার্জার, এশিয়া ফ্রম সুইডেন, আর বিবিসি হচ্ছে ব্রাউন ব্রোভারি কর্পোরেশন, সুইজারল্যান্ড। এই দুটো মার্জ হয়ে এবিবি। তো এবিবি ফেমাস ফর ট্রান্সফর্মার, সার্কিট ব্রেকার, এভরিথিং। বাট এলসিডি প্যানেল ওয়াজ ফার্স্ট কমার্শিয়ালাইজড ইন দি এবিবি রিসার্চ ল্যাব, এটা অনেকেই জানে না।
তো যাই হোক, তো আমি ওখানে আই ওয়াজ রিয়েলি ফর্চুনেট টু গেট সিলেক্টেড। আমি ABB ওখানে 7.5 years ছিলাম অ্যাজ রিসার্চ সায়েন্টিস্ট, ফার্স্ট রিসার্চ সায়েন্টিস্ট, দেন প্রিন্সিপাল সায়েন্টিস্ট। তো দ্যাট ওয়াজ তাহলে অনেকটা বড় টাইম হয়ে গেল সুইজারল্যান্ডটাই। 7.5 years। এবার ততদিনে আই গট ম্যারিড এবং আমার ওখানে মেয়েও ওখানেই জন্মেছে। বাট ওখানে যেহেতু এটা কোম্পানি রিসার্চ, সো ইটস ফোকাসড অন নট রিসার্চ লাইক পিএইচডিতে আমার খুবই অ্যাপ্লাইড ওয়ার্ক ছিল, যার কারণে আমি ওখানে সুযোগটা পেয়েছিলাম, যেহেতু আমার ফিল্ড ওয়ার্ক এবং ভেরি রেলিভেন্ট, নট লাইক অনলি পেপার পাবলিশিং। তো মানে ইফ ইউ এখন কি পরবর্তীকালে আমি বলবো জিনিসটা। তো ফলে আমি যখন ABBতে যাই, তো আই ওয়াজ এক্সপোজ টু লট অফ গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি, যেগুলো এখন হচ্ছে সেটা আমি ধর 2007-এ জয়েন করি আমি, না 6-এর এন্ডে ABBতে জয়েন করি। ওখান থেকে আমি ওখানে ছিলাম তো 2013 অব্দি, মানে 7.5 years। তো অ্যান্ড আই লিড কোয়াইট এ ফিউ প্রজেক্ট তখন, স্মার্ট গ্রিড বা বিভিন্ন জিনিসে, এবং আই এক্সপোর্ট অল ওভার দি ওয়ার্ল্ড। ওখানে আমাদের বিভিন্ন লোকের সাথে কাজকর্ম, ফলে ইন্টারন্যাশনাল পেরিফেরি এবং ইন্টারন্যাশনাল লেভেলে লোকজনের সাথে রিসার্চ করার একটা মানে সম্মুখ অভিজ্ঞতা হলো। যদিও ইন্ডিয়ান অনেক কম ওখানে, মোস্টলি ইউরোপিয়ান। So I did relatively okay. 2009, I think after 3 years, I got the award of Researcher of the Year. So that was a big thing for me. তো যাই হোক, এবার ওখানে 7 years হওয়ার পরে কি হয়, রিসার্চ সেন্টার, না, রিসার্চার অফ দ্য ইয়ার মানে এটা কি ওই সংগঠনটার এবিবি রেসপেক্টে? রিসার্চার Okay. ABBর 8টা রিসার্চ সেন্টার আছে। আচ্ছা, ABB তাদের মধ্যে থেকে এটা হলে রিসার্চার অফ দ্য ইয়ার আটটার মধ্যে, আমাদের নাকি শুধু তোমার আমাদের সেন্টারটাই? ওকে ওকে, আমাদের সেন্টারের মধ্যে এটা ডিসাইড করা। আচ্ছা এটা ওভারঅল, কারণ বিভিন্ন সেন্টার বিভিন্ন বিষয় বুঝতে পেরেছি। তোমাদের সেন্টারের মধ্যে তুমি হবে, আমাদের সেন্টারে তো ইটস নট ইজি বিকজ देयर আর 200 সায়েন্টিস্ট, তার মধ্যে থেকে একজন সিলেক্ট হওয়া। তো যাই হোক 7 ইয়ার্স ওখানে হওয়ার পরে কি হয়, দি কোম্পানি এক্সপেক্ট ইউ টু গো টুয়ার্ডস প্রোডাক্ট। মানে ধর তুই প্রোডাক্ট ম্যানেজার হলি, সেখান থেকে কান্ট্রি ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট, গ্রুপ ভাইস প্রেসিডেন্ট, অন্যদিকে ম্যানেজার, রিসার্চটা সরে যাচ্ছে। অ্যাবসলিউটলি। এবার সেইটা পাথওয়ে, ইটস মানিটারি ওয়াইজ বিগ, পাওয়ার ওয়াইজ বিগ, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট পাওয়ার নাইদার মানি। তো আমি দেখলাম আমার দরকার নেই, আই কিপ ইনটু দি রিসার্চ। তো তার ফলে দেখলাম, দেন আই ডিসাইডেড টু গো টু অ্যাকাডেমিক্স। তো